হ্যালো গালিবিয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার দলে আছেন। চলে আসলাম আপনাদের মাঝে মিডনাইট অপসরার পরবর্তী এপিসোড নিয়ে। আশা করি আজকের গল্পটি আপনাদের খুবই খুবই ভালো লাগবে এবং এই গল্পটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। শুরুতেই বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সৌম্য বাড়িতে এসে হন হন করে হেঁটে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তার চোখ রক্ত লাল এবং চেহারা কালচে দেখাচ্ছে। সৌম্যর মা পারুল দেবী কয়েকবার সৌম্যকে ডাকলো পেছন থেকে, সৌম্য সারা রাত কোথায় ছিলে, এই তোর বাড়িতে আসার সময় হলো। কিন্তু সৌম্য কোনো জবাব না দিয়ে সোজা রুমে ঢুকে গেল এবং দরজা বন্ধ করার আগে কর্কশ গলায় বলল, পারুল দেবী, আমাকে বিরক্ত করিস না, আমি এখন ঘুমাবো। এই বলে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। পারুল দেবী হতভম্ব হয়ে দাঁড়িয়ে বলল, কি, সৌম্য আমার নাম ধরে ডাকছে? নিশ্চয়ই হতচ্ছাড়াটা আজকে আবার নেশাপানি খেয়ে এসেছে। তারা আজকে তোর বাবা আসুক বাসায়, এর একটা বিহিত না করে আমি থামছি না, বলে দিলুম। হ্যাঁ। সৌম্য আবার দরজা খুলে ঝাঁঝালো কণ্ঠে বলল, বিরক্ত করতে না করেছি আমাকে, আর একটা আওয়াজ যদি আমার কানে আসে তাহলে তোকে লটকিয়ে রাখবো পারুল দেবী। এই বলে সৌম্য আবার বিকট শব্দ করে দরজা বন্ধ করে দিল। পারুল দেবী আরো রেখে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, হতচ্ছাড়া দাঁড়া, আমি বিরক্ত করছি তোকে, তোর পিঠের চামড়া আমি উঠিয়ে তুলে নেব। যখনই পারুল দেবী সৌম্যের দরজায় বাড়ি দিয়ে যাবে তখনই রুমের ভেতর থেকে ফিসফিস আওয়াজ শোনা গেল, যেন একটা মেয়ে মিশ্রিত কণ্ঠে অন্যরকম এক ভাষায় কিছু বলছে। সৌম্যর কণ্ঠেও কিছু একটা শোনা গেল, তবে সেগুলো স্পষ্ট নয়। পারুল দেবী অবাক হয়ে বলল, সৌম্যর রুমে মেয়ে আসলো কোথা থেকে? তাহলে এত অধপতন ওর! আজকাল বাড়িতে লুকিয়ে মেয়েও নিয়ে আসছে, আজকে আমি ওর মেরেই ফেলবো। এই বলে এক ধাক্কা দিয়ে পারুল দেবী রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে অবাক হয়ে গেল। সেখানে সৌম্য নেই, আর এই মাত্রই তো সৌম্যর গলা শোনা যাচ্ছিল, তাহলে গেল কোথায়? পারুল দেবী খাটের তলা থেকে শুরু করে ঘরের কোণে সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু সৌম্যর কোনো অস্তিত্ব নেই রুমে। পারুল দেবীর মাথাটা যেন চক্কর দিয়ে উঠলো, কিছুই বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই বাইরে থেকে সৌম্যর ডাক, মা, ও মা, হাত মুখ ধোয়ার পানি দাও তো, কই গেলে? পারুল দেবী চমকে গিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখলো সৌম্য উঠানে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে বলল, মা, তুমি আমার রুমে কি করছিলে? এখন বোর হয়েছি, আমি পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে। পারুল দেবী চোখ চড়া কাজ সৌম্যর দিকে এগিয়ে এসে বলল, পার্সোনালের বাচ্চা, তুই এখানে কিভাবে এলি? তুই তো রুমে ছিলি। সৌম্য থতমতে খেয়ে বলল, কি? আমি তো মাত্রই আসলাম, কাল রাতে আমি কোথায় কোথায় ঘুরছি জানি না, কি কি জানি হচ্ছে আমার সাথে, কিছুই মনে থাকে না। পারুল দেবী আরো কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই সৌম্যর হাতের দিকে নজর গেল। অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোর হাতের হনুমানের ধাগা কই? সৌম্য একটু ইতস্তত বোধ করে বলল, হারিয়ে গেছে। দৃশ্য পরিবর্তন। জিদান সৌম্যর হনুমান আঙ্কিত ধাগাটা হাতের মুষ্টিতে চেপে ধরে এক জায়গায় বসে আছে এবং ঘরটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। পুরো ঘরের সবকিছু এলোমেলো। আলমারির কাপড় চোপড়গুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিছানার তোষক উল্টানো পাল্টানো, কিচেনের সরঞ্জামগুলো এদিক ওদিক পড়ে আছে। স্পষ্টত সে কিছুর খোঁজ করছিল। জিদানের চোখ কি করছিল সেটা ভেসে লাগলো। দেখা গেল জিদানের বাবা আফজাল শরীফ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ দরজার কলিং বেলটা বেজে উঠলো। আফজাল শরীফ ভাবলো মিম এসেছে, তাই মাথায় চিরুনি চালাতে চালাতে গিয়ে দরজা খুলতে বলতে যাবে, এত সকালে চলে এলি যে? কিন্তু থমকে গিয়ে বলল, আরে সৌম্য, তুমি হঠাৎ? আসো আসো, ভেতরে আসো, অনেকদিন পরে তোমাকে দেখলাম, তোমার বাবা মা কেমন আছে? সৌম্য কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ভেতরে প্রবেশ করে ঘাড় কাত করে পুরো ঘরে চোখ বুলিয়ে দেখলো। এরপর সোজা আফজাল শরীফের বেডরুমে ঢুকে গেল দ্রুত পায়ে। আফজাল শরীফ একটু ভ্যাবাচাকা খেয়ে সৌম্যর পিছু পিছু গিয়ে বলতে লাগলো, এটা কি ধরনের অভদ্রতা? জিদানের সাথে থেকে থেকে অমতই হয়ে গেছো। তোমাকে না ভদ্র ভাব করতাম আমি।
কিন্তু সৌম্য এমনভাবে হাঁটাচলা করছে যেন আফজাল শরীফের কথা শুনতেই পাচ্ছে না। আফজাল শরীফ বারবার বলছিল, বেডরুম থেকে বের হও সৌম্য, কি দরকারে এসেছো বলো, তারপর বিদাও হও। হঠাৎ সৌম্য গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তাবিজ কোথায়? আফজাল শরীফ এক মুহূর্তের জন্য থমকে গেল এবং ঠোঁট গিলে বলল, তাবিজ? কিসের তাবিজ? সৌম্য একটা রাগান্বিত নজর দিয়ে ঘরের সবকিছু উলটপালট করতে লাগলো। আলমারি থেকে কাপড় চোপড় সব ফেলে দিতে লাগলো, ওয়ার্ড্রোবের সকল জিনিসপত্র ঘাটাঘাটি করে ফেলতে লাগলো। আফজাল শরীফ এবার প্রচন্ড রেগে সৌম্যকে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, কি করছো তুমি? মাথা ঠিক আছে তোমার? এক্ষুনি বের হও বলছি বাসা থেকে। সৌম্য গালে হাত দিয়ে মুখ বাঁকা করে একটা পৈশাচিক হাসি দিয়ে আফজাল শরীফকে এক থাবা মারলো হিংস্র পশুর মতো। আফজাল শরীফের শার্ট ছিঁড়ে বুকের পাঁজর পর্যন্ত ছিঁড়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। আফজাল শরীফ ফ্লোরে লুটিয়ে পড়লো। পড়ার সময় সৌম্যর হাত ধরার চেষ্টা করে কালে তার হাতের ধাগাটা মুষ্টির মুঠে চলে আসে। সৌম্য আফজাল শরীফের মাথা এবং বুকের একের উপর এক লাথি মারতে মারতে জিজ্ঞেস করলো, বল তাবিজটা কোথায়? তোর স্ত্রী সেটা তোর কাছেই দিয়ে গেছে, বল সেটা কোথায়? আফজাল শরীফ রক্তাক্ত অবস্থায় ফেল করে তাকিয়ে রইল। মুখ দিয়ে রক্ত বের হয়ে আসছে, তবুও সৌম্য লাথি দিয়েই যাচ্ছে। আফজাল শরীফ ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললো। সৌম্য এবার থামলো, সবকিছু এলোমেলো করে রাগে এক মেয়ে মিশ্রিত কণ্ঠে বলল, তাবিজ না পেলে একে একে সবাইকে মেরে ফেলবো আমি। দৃশ্য আবার ফিরে আসে জিদানের দৃষ্টিতে। জিদানকে এভাবে বসে থাকতে দেখে মিম এসে জিদানের হাতে হাত রেখে পাশে বসে বলল, চল বাইরে চল, বাবার জানাজার নামাজের জন্য হুজুর এসেছে। জিদান অসহায় দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবু, বাবা কি আমাকে ভালোবাসতো? মিম কিছু না বলে উঠে গিয়ে ভেতরের রুম থেকে একটা মাটির ব্যাংক হাতে করে নিয়ে এসে জিদানের দিকে এগিয়ে দিল। জিদান ব্যাংকটা হাতে নিয়ে নীরব কান্নায় কেঁদে উঠল। ব্যাংকের উপরে লেখা ছিল, জিদানের বিয়ের উপহারের জন্য জমানো টাকা। মিম পাশে বসে বলল, জানিস ভাই, তোকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই কখনো বাবার পছন্দগুলোকে নিজের পছন্দ মনে করতে পারিসনি। তুই ভাবতি বাবা কেন এত রাগ করে, কেন তোকে ধমকায় সব সময়। কখনো কি এটা ভেবেছিস রাতে ঘুমিয়ে যাওয়ার পর তোর মাথায় হাত বুলিয়ে দিত কি চুপি চুপি? তোর পছন্দের আইসক্রিম এনে ফ্রিজে কে রাখতো, কখনো বুঝেছিস, চেয়েছিস? পকেট থেকে টাকা চুরি করার জন্য তোকে বকাঝকা করে পরের দিন আবার সেই পকেটে টাকা কেন রাখতো, কখনো ভেবে দেখেছিস? মায়ের সামনেই তোকে সবসময় শাসন করতো, কারণ বাবা জানতো মা তোকে সেভ করবে। মা মারা যাওয়ার পর কখনো কি তোকে বাবা একটা ধমক পর্যন্ত দিয়েছে? এই বিষয়টা কি তোকে কখনো ভাবায়নি? তুই সারা জীবন বাবাকে ভুল বুঝে দূরে সরে থাকলি, আর এত ভালোবাসার পর বাবা তোর কাছে বাবা হয়ে উঠতে পারলো না। জিদান মাটির ব্যাংকটা বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বাইরে চলে গেল, যেখানে খাটিয়ার উপর শোয়ানো ছিল কাফন পরিহিত বাবার লাশ। জিদান একটা ছুটে গিয়ে বাবার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে শেষবারের মতো বাবাকে দেখলো। মুখে হাত বুলিয়ে দিয়ে হাউমাউ করে কেঁদে উঠলো আর বলতে লাগলো, আমাকে তুমি মাফ করে দাও বাবা, আমি কখনো তোমার যোগ্য ছেলে হতে পারিনি, সব সময় তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে বাবা বলে ডাকিনি, কিন্তু তুমি আড়াল থেকে আমার ছায়া হয়েছিলে, আমি বুঝতে পারিনি বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সন্তান হিসেবে অনেক পচা। মিম এসে জিদানকে ধরে শান্ত করতে লাগলো। জিদান মিমকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। মিমও নিজের কান্না ধরতে পারলো না। ভাই বোনের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি চলে এলো। হুজুরও অশ্রুসিক্ত চোখে এসে বোঝাতে লাগলো, মৃত্যু কখনো বিচ্ছেদ নয় বাছা, মৃত্যু হলো জীবনের শুরু। যদি কর্ম ভালো হয় তাহলে তোমাদের বাবা তোমাদের জন্য জান্নাতে অপেক্ষা করবেন। কান্না করো না তোমরা, মৃত্যু ব্যক্তি কষ্ট পায়। আপনজনের কান্না দেখলে শান্ত হও এবং দোয়া করো বাবার জন্য। পরবর্তী দৃশ্যে দেখা যায় জিদানের বাবার দাফন কাজ সম্পন্ন হয়েছে। কবরস্থান থেকে দূরে দাঁড়িয়ে আছে মিম। জিদান চোখের সবাই জানাজা শেষছে তার মতো ফিরে যাচ্ছে, সবাই শেষ। জিদানের চোখের পানি মুছতে মুছতে বের হয়ে মিমের সামনে আসলো। মিম জিদানের হাত ধরে বলল, চল বাসায় চল। জিদান বলল, তুই যা, আমার একজনের কাছে হিসাব নিতে হবে। মিম একটু অবাক হয়ে বলল, তুই কি জানিস বাবাকে কে মেরেছে? জিদান পকেট থেকে সৌম্যর ধাগাটা বের করে মিমকে দেখিয়ে বলল, জানি। দৃশ্য পরিবর্তন, দেখা গেল অপ্সরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সর্দারের সামনে। অপ্সরার মা বাবা পেছনে দাঁড়িয়ে আছে, সর্দারের পাশে দাঁড়িয়ে আছে ঝিরি এবং সর্দারের ছেলে জাকার্তা। জাকার্তা আসলে অপ্সরাকে পছন্দ করে, মনে মনে সেটা তার দৃষ্টি থেকেই বোঝা যাচ্ছে। নীরবতা ভেঙে সর্দার বলল, তো মামুনি, তুমি নাকি আজকাল যেই থালে খাও সেই থালেই ছেদা করা শুরু করেছো? অপ্সরা চুপ করে আছে। ঝিরি কর্কশ গলায় বলে উঠল, বাবা, এ তো কথার কি আছে, ওকে অন্ধকূপে নিক্ষেপ করো, ও আমার কাজে বারবার বাধা সৃষ্টি করছে, আমার বন্ধুর মাথা চিবিয়ে খেয়ে নিয়েছে।
সর্দার গম্ভীর গলায় বলল, ঝিরি যা বলছে তা কি সত্য? অপ্সরা এবারও চুপ। পেছন থেকে অপ্সরার বাবা দাঁত কটমট করে বলল, সর্দার তোমাকে কিছু জিজ্ঞেস করেছে, শুনতে পাচ্ছ না? অপ্সরা আবার মাথা তুলে বলল, আপনারা নিরীহ মানুষের সাথে কেন এসব অত্যাচার করছেন? জিদান আর তার পরিবার আপনার কি ক্ষতি করেছে সর্দার? সর্দার প্রচন্ড রাগ বসা থেকে উঠে গেল এবং বলল, এত বড় স্পর্ধা, আমাকে প্রশ্ন করো তুমি? রক্ষী, ওকে নিয়ে যাও এবং অন্ধকূপে নিক্ষেপ করো। অপ্সরা বাবার তৎক্ষণাৎ কিছু বলতেই যাবে, ঘাবড়ে গিয়ে তার আগেই সর্দারের ছেলে জাকার্তা বলে উঠল, বাবা, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। আপনি এই কাবিলার সর্দার, রাগের বশে সিদ্ধান্ত নিয়ে আপনার মানায় না। জাকার্তার কথার বিরোধিতা করে ঝিরি বলল, তোর মাথা খারাপ হয়ে গিয়েছে ভাই, তুই সামান্য মেয়ের জন্য বাবার সিদ্ধান্তে আঙুল দিচ্ছিস? জাকার্তা একটু রেগে বলল, মুখ সামনে কথা বল। এই সৃষ্টি জগতে কেউ সামান্য না, আমাদের ধর্ম আলাদা হলেও সৃষ্টিকর্তা কিন্তু একজনই। আমি শুধু বাবাকে বলতে চাচ্ছি, রাগের বশে সিদ্ধান্ত নেওয়া কখনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। ঝিরি রেগে আরো কিছু বলতে যাবে, তার আগে সর্দার খামোশ বলে দুজনকে চুপ করে দিয়ে নিজের জায়গায় বসে কিছুক্ষণ ভেবে তারপর অপ্সরাকে উদ্দেশ্য করে বলল, দেখো মামনি, এটা একটা জটিল বিষয়। এই সূত্র অনেক আগে থেকেই শুরু হয়েছে, তাই তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, নিজেকে এসব থেকে গুটিয়ে নাও, না হলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। অপ্সরার বাবা এগিয়ে এসে হাত জোর করে বলল, আপনার দয়া সর্দার, আমার মেয়ে কখনো আর আপনার কাজে বাধা দিবে না, আমি কথা দিচ্ছি। সর্দার বলল, কিন্তু তোমার মেয়ে কিন্তু এখনো কথা দিচ্ছে না। অপ্সরার বাবা রাগান্বিত কণ্ঠে অপ্সরাকে বলল, কিরে বল সর্দারকে, তুই আর কখনো এসব বিষয়ে নাক গলাবি না। বল, বলছিস না কেন? অপ্সরা একবার জাকার্তার দিকে তাকালো। জাকার্তা চোখ বুজে ভরসা দিল বলতে। অপ্সরা এবার কাঁপা কাঁপা গলায় বলল, আমি কথা দিচ্ছি সর্দার, আমি। তখনই একজন রক্ষী হন্তদন্ত হয়ে তাঁবুতে প্রবেশ করে সর্দারের সামনে গিয়ে মুখ থুবড়ে পড়ল। সর্দার সাথে সাথে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এটা? পরে যাওয়া রক্ষী কোন রকম উঠে ভয়ার্ত গলায় বলতে লাগলো, সর্দার, ইনাল কাবিলার সৈন্য আক্রমণ করেছে, তারা পূর্ব দিক ছুটে আসছে মশাল হাতে ঘোড়ায় করে। এই খবর শুনে সর্দার বিচলিত হয়ে তাড়াতাড়ি বের হয়ে যেতে বলল, সকল রক্ষীদের একত্রিত করো, একল পূর্ব দিকে জোয়া দাও। জাকার্তা, তুমি তাড়াতাড়ি গিয়ে নিরাপত্তা নিশ্চিত করো। ঝিরি, তুমি রক্ষীদের নেতৃত্ব দাও। অপ্সরা কথা দেওয়ার আগেই বিচার কার্য পণ্ড হয়ে গেল। অপ্সরা মনে মনে বেশ খুশি। আপাতত অপ্সরা মা বাবাও চলে গেল সর্দারের পিছু পিছু। এখানে এখন শুধু অপ্সরা দাঁড়িয়ে আছে এবং চোখ বন্ধ করে জিদানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। দৃশ্য পরিবর্তন। জিদান একটা বাইক নিয়ে সৌম্যদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। জিদানের চোখে মুখে বাবাকে হারানোর শোক, সাথে সৌম্যর প্রতি ক্রোধ। জিদান এখনো জানে না অপ্সরা তার সাথে নেই এখন। হঠাৎ জিদান তার বাবাকে দেখতে পাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে জিদানকে হাত নাড়িয়ে থামতে বলছে। জিদান জানে এটা তার ভ্রম, তবুও মস্তিষ্ক থেকে বাবাকে সরাতে পারছে না। যতই সামনে এগোচ্ছে ততই বাবাকে সামনে পাচ্ছে। জিদান সেদিকে তোয়াক্কা না করে ফুল স্পিডে বাইক টানছে। হঠাৎ জিদানের বাবার কণ্ঠ শোনা গেল, মায়ের কবর রক্ষা করো জিদান। জিদান বাইক নিয়ে একটা কবরস্থানের সামনে এসে থামলো। বাইকের স্টার্ট বন্ধ করে বাইক থেকে নেমে কবরস্থানের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। এরপর কবরস্থানের ভেতর প্রবেশ করে সরু রাস্তাটা ধরে হাঁটতে লাগলো। রাস্তার দুই পাশে সারি সারি কবর, প্রতিটা কবরের ওপর নেম প্লেট আছে। জিদান হাঁটতে হাঁটতে এক পর্যায়ে লোহার ছিক দিয়ে বেষ্টনী দেওয়া একটা কবরের সামনে দাঁড়িয়ে পড়ল। নেম প্লেটে লেখা মরিয়ম বেগম এবং তার মৃত্যুসাল। আশ্চর্যের বিষয়, সব কবরের মৃতদের মৃত্যুসালের পাশাপাশি জন্মসালও উল্লেখ করা আছে, কিন্তু মরিয়ম বেগমের কবরের জন্মসাল উল্লেখ নেই, শুধু মৃত্যুসাল। জিদান কবরের সামনে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে প্রথমে মনে মনে সূরা ফাতিহা তেলাওয়াত করলো। তারপর আরেকটু এগিয়ে গিয়ে লোহার শিকে হাত দিয়ে খুব শান্ত গলায় বলল, জানো মা, আজকে আমি এমন একজনকে হারিয়েছি যাকে আমি সবসময় বেশি ঘৃণা করতাম, কিন্তু তার চলে যাওয়াতে আমি যতটা কষ্ট পেয়েছি, হয়তো আমার চলে যাওয়াতে এতটা কষ্ট পাইনি সেদিন। হ্যাঁ, ঠিক ধরছো, বাবা আমাকে বিদায় নিয়েছে। যদি বাবার সাথে তোমার দেখা হয় তাহলে তাকে বলে দিও তার অকর্মা ছেলেটা তাকে অনেক ভালোবাসে। এইটুকু বলতেই হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, জিদান। জিদান চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো মা দাঁড়িয়েছে চাঁদ মাখা হাসি নিয়ে।
আলোক রশ্মির ন্যায় সাদা ধোঁয়ার মতো। জিদান আবেগে আপ্লুত হয়ে বলল, মা তুমি? মরিয়ম বেগম বলল, কতদিন পর আসলে তুই, মাকে তো ভুলেই গিয়েছিস। জিদান চোখের পানি ছেড়ে বলল, পৃথিবীর সবকিছু যদি আমার মস্তিষ্ক থেকে মুছে যায়, তবুও তুমি আমার মস্তিষ্কে জীবিত থাকবে। আমি এখনো তোমার স্মৃতি জড়িয়ে থাকা বাড়িতে থাকি, তোমার ঘরের প্রতিটা জায়গায় অনুভব করি। মরিয়ম বেগম একটু হেসে বলল, পাগল ছেলেটা আমার। তোর বাবা তোকে কি বলেছে মনে আছে তো? জিদান একটু অবাক হয়ে বলল, বাবা আমাকে ভ্রমে এসে বলেছে তোমার কবর রক্ষা করতে, কিন্তু আমি বাবার কথার কোনো অর্থ খুঁজে পাইনি। তোমার কবর তো ঠিক আছে, তাহলে রক্ষা কেন করতে হবে? মরিয়ম বেগম বলল, পুরনো বিপদ মাথা চারা দিয়ে উঠেছে। এতগুলো বছর তোদের দুই ভাই বোনকে সেই অভিশাপ থেকে লুকিয়ে রেখেছিলাম, এখন তারা তোদেরকে খুঁজে পেয়েছে। আমি তোকে এই অভিশাপ থেকে বাঁচার উপায় তো বলতে পারবো না, কিন্তু রাস্তা দেখাতে পারি। জিদান হতভম্ব হয়ে মায়ের কথাগুলো শুনছিল। অবশেষে জিদান বলল, কিসের অভিশাপ? কি বলছো এসব তুমি? আমি কিভাবে নিজেকে বাঁচাবো আর এর থেকে? মরিয়ম বেগম বলল, অতীত হলো ভবিষ্যতের আয়না। অতীত ঘেঁটে দেখ বাপ, দেখবি সবকিছু সহজ হয়ে যাবে। তোর মা তোকে এই পরিস্থিতি মোকাবেলা করার সকল পদ্ধতি শিখিয়ে গিয়েছে, মনে করে দেখ। এই বলে মরিয়ম বেগম আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। জিদান পাগলের মতো মা মা বলে মরিয়ম বেগমকে ধরতে গেল, কিন্তু পারল না। জিদানের রাগে কষ্টে চিৎকার করে সেখানে হাঁটু গেড়ে বসে পড়লো এবং বলতে লাগলো, কি হচ্ছে এসব? মায়ের প্রতিবিম্ব কিসের অভিশাপের কথা বলে গেল? এই মুহূর্তে আমার অপ্সরাকে দরকার, কিন্তু অপ্সরা কোথায়? দৃশ্য পরিবর্তন। ইনাল কাবিলার সৈন্যরা গ্রামে আক্রমণ করছে, সাধারণ জিনরা এদিক ওদিক ছোটাছুটি করে নিজেদের যান বাঁচাচ্ছে। বেশ কয়েকটি তাঁবুতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। ইনাল কাবিলা মূলত এই মরুভূমির একটি যাযাবর গোষ্ঠী। তাদের নির্দিষ্ট কোনো ঘর নেই, তারা এক এক সময় এক এক জায়গায় অবস্থান করে এবং আশেপাশের গ্রামগুলো লুটপাট করে। তাদের পরনে থাকে লোহার মাস্ক এবং হাতে থাকে ধারালো তলোয়ার। ঘোড়ায় চড়ে গ্রামে গ্রামে নৃশংসতা চালায়। কিছুদিন পর পর তারা অত্যন্ত হিংস্র এবং ক্ষিপ্র হওয়ায় সবাইকে তাদেরকে ভয় পায় এবং তাদের আগমনে আতঙ্কিত হয়ে পড়ে। সর্দারের রক্ষীরা একে একে মারা পড়ছে তাদের হাতে। ঝিরি চাবুকের মতো কিছু একটা দিয়ে তাদের সাথে লড়াই করছে। চারদিকে আগুনের ছড়াছড়ি, তাঁবুগুলো পুড়ে যাচ্ছে। মহিলা এবং বাচ্চাদের আর্তনাদ চারিদিকে ভারী হয়ে উঠছে। জাকার্তা সাধারণত জিনদের নিরাপদে সরিয়ে নিচ্ছে এক পাশে। সর্দার এক উঁচু স্তম্ভে দাঁড়িয়ে ধনুক হাতে তীর দিয়ে ইনাল সৈন্যদের ঘায়াল করছে। এর মাঝেই দেখা যায় ছোট একটা বাচ্চা কান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চারপাশ থেকে আগুনের ফুলকি এসে পড়ছে। অনেক লাশ পড়ে আছে। বাচ্চাটা একা একা দাঁড়িয়ে কান্না করছে। এক ইনাল সৈন্য ঘোড়ায় চড়ে তলোয়ার হাঁকাতে হাঁকাতে বাচ্চার দিকে তেড়ে আসতে লাগলো। জাকার্তা এই দৃশ্য দূর থেকে দেখে চিৎকার করে বাচ্চাটাকে সরে যেতে বলছে। ইনাল সৈন্য কাছাকাছি চলে এসেছে। জাকার্তা বেশ খানিক দূরে দ্রুত এলো, বাচ্চাটাকে বাঁচাতে পারবে না, তবুও বিদ্যুৎ বেগে ছুটে আসতে লাগলো। কিন্তু তার আগে ইনাল সৈন্য তলোয়ার ঘুরিয়ে বাচ্চাটাকে আঘাত করতেই যাবে, তখনই এক বিদ্যুৎ চমকানোর মতো ঝটকা দিয়ে ইনাল সৈন্য দূরে ছিটকে পড়লো। ঘোড়ার ওপর থেকে দেখা গেল বাচ্চাটার পেছনে দাঁড়িয়ে আছে অপ্সরা। তার চোখ থেকে বিদ্যুৎ বের হচ্ছিল চিকচিক করে। জাকার্তা থেমে গিয়ে একটু হেসে বলল, এখন আমি নিশ্চিন্ত। অপ্সরা বাচ্চাটাকে কোলে নিয়ে জাকার্তার দিকে ছুঁড়ে মারলো। জাকার্তা বাচ্চাটাকে ধরে নিল এবং বলল, মাঠ এখন তোমার। অপ্সরা ইনাল সৈন্যদের পড়ে থাকা তলোয়ার হাতে নিয়ে এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলো এবং ইনাল সৈন্যদের কচু কাটা করতে লাগলো। সেখানে ঝিরি তার চাবুক দিয়ে প্যাঁচ দিয়ে ইনাল সৈন্যদের ঘোড়া থেকে টান দিয়ে এনে মাথা আলাদা করে দিচ্ছে। অপ্সরাকে দেখে ঝিরি বলল, তোমাকে এখানে আশা করিনি, ফিরে যাও, এরা অনেক বিপজ্জনক, তুমি আঘাত পাবে। অপ্সরা এক ইনাল সৈন্যের পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়ে তার বুক পর্যন্ত চিরে ফেলে বলল, আমাকে দুর্বল ভেবে ধোঁকা খেও না রাজকুমারী। আমি চাইলে তুমি তোমার বাবার এই সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারি। শুধু আমার বাবার সম্মানার্থে চুপ হয়েছে। জিরু একটু হকচকিয়ে বলল, তুমি কিন্তু নিজের সীমা অতিক্রম করছো আগেই। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই নিজের জানটা হারাবে। অপ্সরা এক ইনাল সৈন্যকে ঘোড়া থেকে টান দিয়ে নামিয়ে এক টানে তার কোমর দুই ভাগ করে ফেলে দুই দিকে ছুঁড়ে মেরে ঝটকায় ঝিরির চোখের সামনে এসে বলল, যার ক্ষমতা আছে সে কখনো হুমকি দিয়ে সময় নষ্ট করে না, যা পারে তা করে দেখায়। ঝিরি বলল, তুমি কিন্তু ওয়াদা করেছো সর্দারের বিরুদ্ধে কাজ করবে না আর আমার কাজেও বাধা প্রদান করবে না। অপ্সরা বলল, কিন্তু আমার তো মনে পড়ছে না কোনো ওয়াদার কথা। ঝিরি রেগে বলল, তার মানে তুমি আমার কাজে বাধা সৃষ্টি করবে আবার? অপ্সরা কিছু না বলে হালকা হেসে ধুম করে তলোয়ার ছুঁড়ে মারল ঝিরির দিকে। ঝিরি আতঙ্ক হলে হালকা
হালকা সরে গেলে এবং তলোয়ারটা গিয়ে বিঁধে গেল পেছনে ঝিরিককে মারতে আসা এক ইনাল সৈন্যের পেটে। অপ্সরা বলল, তোমার আরো সতর্ক হওয়া উচিত রাজকুমারী, সবসময় তো আমি তোমাকে রক্ষা করব না। এই বলে অপ্সরার সামনে এগিয়ে এলো। ঝিরি শুধু রাগ আর অবাক হয়ে তাকিয়ে রইল। ততক্ষণে গুটি কয়েক ইনাল সৈন্য ঘোড়া ছুটিয়ে পালিয়ে গেল। কয়েকটি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছে, অসংখ্য লাশ পড়ে আছে। জীবিতরা তাদের প্রিয়জনকে খোঁজ করছে, কেউ কেউ লাশের সামনে বসে কান্না করছে। সর্দার এবং জাকাতা সবকিছু ঘুরে ঘুরে দেখছে। অপ্সরা একপাশে পাথরের ওপর বসে আছে। তখন কানে আসলো একটা ছেলে তার বাবার লাশের সামনে বসে কান্না করছে, বাবা বাবা বলে। এটা শুনে অপ্সরার মনে পড়লো জিদানের বাবাও তো মারা গিয়েছে। জিদান কি করছে এখন? নিশ্চয়ই কষ্ট পেয়ে মন খারাপ করে বসে আছে। এক মুহূর্ত আমার তার পাশে থাকাটা খুব জরুরি ছিল। এই বলে অপ্সরার চোখ আড়াল করে গ্রাম থেকে বের হয়ে যেতে লাগলো। কিছু দূর যেতে হঠাৎ পেছন থেকে ডাক আসলো, কোথায় যাচ্ছ তুমি? অপ্সরা পেছনে তাকিয়ে দেখলো জাকার্তা দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে। অপ্সরা বলল, তুমি কি আমাকে অনুসরণ করছো? জাকার্তা অপ্সরার দিকে এগিয়ে এসে বলল, নিজের স্বপ্নকে অনুসরণ করা কি দোষের? অপ্সরা বলল, স্বপ্ন অনুসরণ করা দোষের না, কিন্তু আমি যে তোমার দুঃস্বপ্ন। দয়া করে আমাকে অনুসরণ করো না, তাহলে কখনো ঘুমই ভাঙবে না তোমার। অপ্সরা সামনের দিকে হাঁটা দিল। এই বলে জাকার্তা জিজ্ঞেস করলো, কিন্তু তুমি যাচ্ছ কোথায় সেটা তো বললে না? অপ্সরা পেছনে না তাকিয়েই বলল, তোমার বাবা আর বোনের কাজে ব্যাঘাত ঘটাতে চাইলে তুমিও আসতে পারো। অপ্সরা হাঁটার উপর আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল। জাকার্তা পেছনে দাঁড়িয়ে একটু মুচকি এসে বলল, আমি যখন সর্দার হব তখন তুমিই হবে আমার সর্দারনি, তাই এইটুকু অ্যাটিটিউড না থাকলে কিভাবে হবে? দৃশ্য পরিবর্তন। মিম মন খারাপ করে বাবার বেডরুমটা পরিষ্কার করে সবকিছু গুছিয়ে রাখছে। রক্তের ছেটাগুলো এখানে দেয়ালে বিদ্যমান। সবকিছু গোছানো শেষে বাবার মোবাইলটা হাতে নিয়ে খাটের এক পাশে বসে পড়লো। বাসাটা আজ কত ফাঁকা ফাঁকা লাগছে। চারিদিকে এত মানুষ থাকার পরেও কখনো কখনো একটা মানুষের অভাব পুরো পৃথিবীটা শূন্য লাগে। এসব ভাবতে ভাবতে মিম বাবার মোবাইলটা ওপেন করলো। লাস্ট কলে মিমের অনেকগুলো মিস কল। বারবার ফোন করার পরও ফোন রিসিভ করেননি সেদিন। গ্যালারিতে ঢুকে 3টা ফোল্ডার দেখতে পেল। একটাতে সব জিদানের ছবি, সেই ছোটবেলা থেকে শুরু করে এখানের ছবি। জিদান সোশ্যাল মিডিয়ায় যত ছবি পোস্ট করতো সব বাবাই ফোল্ডারে সেভ করে রাখতো। জিদানের ছোটবেলার ন্যাংটা ছবি দেখে মিম অশ্রুসিক্ত চোখে ফিক করে হেসে দিল। একবার জিদান শুয়ে শুয়ে নিজের মৃত বিসর্জন গোসল করছিল, সেই ছবিও আছে। মিম এক এক করে সব ছবি দেখছিল। মিমের ছোটবেলা থেকে শুরু করে বড়বেলার সব ছবি বাবা সংগ্রহ করে রেখেছে। মিম ছবিগুলো দেখছিল আর চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল। যখন তৃতীয় ফোল্ডারটা ওপেন করতে যাবে মিম তখন দেখলো সেটা লক করা, অর্থাৎ পাসওয়ার্ড চাচ্ছে। মিম একটু অবাক হলো, কারণ যেখানে বাবার ফোনে কোনো লক দেওয়া থাকতো না, কখনো সেখানে ফোল্ডার লক করা। কি এমন আছে এই ফোল্ডারে? মিম আরো আশ্চর্য হলো একটা জিনিস ভেবে, বাবার ফোনে মায়ের কোনো ছবি নেই, কিন্তু কেন? মিম আন্দাজে কয়েকটা পাসওয়ার্ড ট্রাই করলো ফোল্ডার খোলার জন্য, কিন্তু সব ইনকারেক্ট দেখাচ্ছে। জিদানের নাম, নিজের নাম, মায়ের নাম, সবার নাম ট্রাই করলো পাসওয়ার্ড হিসেবে, কিন্তু ওপেন হলো না। মিম এবার বসা থেকে উঠে পায়চারি করতে করতে লাগলো আর ভাবতে লাগলো পাসওয়ার্ড কি হতে পারে, বাবা কি এমন রেখেছে এই ফোল্ডারে। ঠিক তখনই মিমের কানে আসলো একটা গানের লিরিক্স, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপকথাতে আমি হব রাজকুমার। মিম থমকে দাঁড়িয়ে গেল এবং মিমের চোখে ভেসে উঠল অতীতের এক দৃশ্য। জিদান তখন খুব ছোট, সবেমাত্র হামাগুড়ি দিয়ে হাঁটাহাঁটি করে। মিম একটু একটু বোঝে সবকিছু। মিম জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আনমনে। তখন মরিয়ম বেগম জিদানকে নিয়ে খেলা করছিল বিছানায়, আর বারবার আদর করেছে, বলছিল, এটা আমার একটা রাজকুমার। উড়ন্ত ঘোড়ায় চড়ে ফেরেশতা এসে এই রাজকুমারকে দিয়ে গেছে। রাজকুমার হাসিতে পুরো বাড়ি আনন্দে ভরে ওঠে। জিদান খিলখিল করে হাসছিল। মিম আর চোখে তাকে হিংসে করে বলল, হ্যাঁ এখন তো আমি কেউ না, তোমাদের রাজকুমারী তোমাদের সব। মরিয়ম বেগম হাসতে হাসতে বলল, তুমি তোমার বাবার রাজকুমারী আর এটা আমার রাজকুমার। মিম মুখ ভেঙচি কেটে বলল, বাবাও এখন আর আমাকে আদর করে না, ঘরে এসেই তার আদরের ছেলেকে নিয়ে পড়ে থাকে। এমন চলতে থাকলে কিন্তু আমি চলে যাব পাশের বাড়ির সৈকতের সাথে, আর ফিরে আসবো না। মরিয়ম বেগম হু হু করে হেসে বলল, পাগলি মেয়ে আমার, দেখবো একটু পর তোমার বাবা এসে সবার আগে তোমাকে কোলে নেবে, তারপর জিদানকে নেবে। মিম বলল, আর যদি তা না হয় তাহলে? মরিয়ম বেগম বলল, তাহলে তোমার সৈকত তো আছেই। এই বলে আবারও হু করে হাসতে লাগলো মরিয়ম বেগম। মিম জানালা দিয়ে দেখতে পেলো বাবা আসছে। খুশি হয়ে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে বলল, বাবা। কিন্তু বাবা এসে সবার আগেই দরজার থেকে ডাক দিল, আমার রাজকুমারটা কই রে? এই বলে মিমকে এড়িয়ে গিয়ে আদর করে ছোট্ট জিদানকে কোলে নিয়ে চুমু খেতে খেতে বলল, এটা আমার রাজকুমার। মিম নাক ফুলিয়ে ফুসফুস করছে দরজায় দাঁড়িয়ে,
মরিয়ম বেগম আফজাল শরীফকে হালকা খোঁচা দিয়ে মিমের দিকে তাকাতে বলল। আফজাল শরীফ মিমের দিকে তাকিয়ে দেখলো রাগে লাল হয়ে ফুসফুস করছে। ব্যাপারটা বুঝতে পেরে আফজাল শরীফ তাড়াতাড়ি জিদানকে মরিয়ম বেগমের কোলে দিয়ে মিমের দিকে এগিয়ে গেল কান ধরে, আর বলতে লাগলো, আমি তো আমার রাজকুমারীর কথা ভুলে গেছিলাম, আসো মামুনি। মিম মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে বলল, লাগবো না, যাও তোমার রাজকুমারের কাছে। দৃশ্য ফিরে হলো বর্তমানে। মিম স্মৃতিচারণ করে একটু মুচকি এসে বলল, রাজকুমার তাই না? এই বলে এবার ফোল্ডার খোলার জন্য রাজকুমার লিখে পাসওয়ার্ড দিতে ফোল্ডার খুলে গেল। মিম আবার খাটে এসে বসে ফোল্ডারে প্রবেশ করে দেখলো এখানে সব পারিবারিক ছবি, অর্থাৎ মিম, বাবা, জিদান একসাথে, কিন্তু মা কোথায়? মিম অবাক হয়ে একটার পর একটা ছবি দেখছিল, কোন ছবিতেই মা নেই, কিন্তু মিমের স্পষ্ট মনে আছে এখানে কিছু ছবি তোলার সময় মা পাশে ছিল। মিম আরো নিশ্চিত হলো যখন খেয়াল করলো জিদান এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন সে কাউকে জড়িয়ে ধরে আছে। তার মানে জিদান মাকে জড়িয়ে ধরে ছবি তুলেছিল, কিন্তু এখানে তো মা নেই, মা কোথায়? দৃশ্য পরিবর্তন। সৌম্য মাত্রই খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিয়েছে, চোখটা লেগেই এসেছে। ঠিক তখনই বাইরে থেকে জিদানের ঝাঁঝালো কণ্ঠ, সৌম্য বেরিয়ে আয়। সৌম্য ধরফর করে উঠতে বসতে বলল এবং বলল, জিদান। জিদানের গলা মনে মনে হচ্ছে, আবার জিদানের কণ্ঠ, সৌম্য বেরিয়ে আয়, আমি জানি তুই ঘরেই আছিস। সৌম্য তাড়াতাড়ি করে বের হতে নিল, হঠাৎ অদৃশ্য কণ্ঠে শোনা গেল, যেও না, এখান থেকে পালাও। সৌম্য বাইরে আসতে জিদানকে উঠানে দাঁড়িয়ে থাকতে দেখলো। জিদানের চোখে মুখে রাগ ভেসে আছে। ততক্ষণে সৌম্যর মা পারুল দেবী এসে বলল, আরে বাবা জিদান, তুমি কখন এলে? জিদান সৌম্যর মায়ের দিকে তাকিয়ে বলল, আদাব আন্টি, কেমন আছেন আপনি? পারুল দেবী বলল, এই তো ভালো আছি, তোমার বাবা মা কেমন আছে? একদিন তো বাবাকে সাথে নিয়ে আসতে পারো, মানুষটা তোমাকে হারানোর পর খুব একা হয়ে গিয়েছে। জিদান হতাশ ভরা কণ্ঠে বলল, আন্টি, বাবা আর নেই। পারুল দেবী চমকে গিয়ে এগিয়ে এসে জিদানের গালে হাত দিয়ে বলল, এসব কি বলছো? কবে হলো এটা? কিভাবে হলো? জিদান এবার সৌম্যর দিকে তাকিয়ে বলল, সেটা তো সৌম্য খুব ভালো করে বলতে পারবে আন্টি, ওকে জিজ্ঞেস করেন ওর হাতের ধাগাটা কোথায়। সৌম্য তাড়াতাড়ি এগিয়ে এসে অবাক হয়ে বলল, এসব তুই কি বলছিস? আঙ্কেলের সাথে কি হয়েছে? আমাকে একটা বার জানানোর প্রয়োজন মনে করলি না তুই? জিদান পকেট থেকে ধাগাটা বের করে সৌম্যর দিকে এগিয়ে দিয়ে বলল, যে জানার পরও না জানার ভান করে তাকে কি হয় জানাতে হয়, দেখবি সৌম্য। এই বলে জিদান সৌম্যর থুতুনিতে একটু ঘুষি দিয়ে ছিটকে ফেলে দিল তাকে। পারুল দেবী অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে সৌম্যকে ধরে উঠাতে উঠাতে বলল, জিদান, কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? জিদান ঝাঁঝালো কণ্ঠে বলল, আন্টি, আপনি জানেন না সৌম্যই আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে, আমি আমার বাবার খুনিকে মেরে ফেলবো। এটা শুনলে পারুল দেবী আরো অবাক হয়ে সৌম্যর দিকে তাকালো। সৌম্য হকচকিয়ে গিয়ে বলল, কি বলছিস এসব? তুই আমি আঙ্কেলকে মেরেছি মানে? পাগল হয়ে গেছিস? জিদান তেড়ে গিয়ে সৌম্যর কলার ধরে পারুল দেবীর হাত থেকে ছাড়িয়ে নিয়ে একটা গাছের সাথে ঠেকিয়ে গলা চেপে ধরে বলল, তোর হারিয়ে যাওয়া ধাগাটা আমার বাবার লাশের হাতে কি করছিল? তুই কেন মারলি আমার বাবাকে? এই বলে ছুঁড়ে মারলো সৌম্যকে। সৌম্য গিয়ে কলপারের প্লাস্টিকের বালতি ভেঙে আছড়ে পড়লো, শরীরে বিভিন্ন স্থানে কেটে রক্ত বের হতে লাগলো। পারুল দেবী চিৎকার চেঁচামেচি করে কান্না করতে করতে জিদানকে থামতে বললো এবং সৌম্যকে জড়িয়ে ধরতে বলল। সৌম্য আহত গলায় বলল, আঙ্কেলকে আমি কেন মারবো? ভাই, ওই ধাগাটা কিভাবে আঙ্কেলের হাতে গেল আমি জানি না, বিশ্বাস কর তুই আমারে। জিদানের মাথায় রক্ত চড়ে গেছে। সৌম্যর কোনো কথাই তার কানে যাচ্ছে না। পারুল দেবীর কাকুনুক্তি মিনতি তো শুনছেই না। জিদান পারুল দেবীকে ছিটকে দূরে ফেলে সৌম্যকে লাথি দিয়ে আবার ফেলে দিল। এরপর সৌম্যর গলায় পাড়া দিয়ে ধরে কর্কশ গলায় বলল, লাশের বদলে লাশ পড়বে, এটাই নিয়ম। জানোস তুই আমার জীবন থেকে কি কেড়ে নিয়েছিস? যে মানুষটা আমাকে ঘৃণার বদলে সবসময় ভালোবেসে গিয়েছে, তুই তাকেই মেরে ফেললি। কেন করলি এটা? এগুলো বলতে বলতে সৌম্যর গলায় আরো জোরে পাড়া দিয়ে ধরলো। পারুল দেবী দৌড়ে এসে জিদানের পা সরানোর চেষ্টা করতে লাগলো কাকুতি মিনতি করে, কিন্তু জিদান কিছুতেই পা সরাচ্ছে না। সৌম্যর দম প্রায় বন্ধ হয়ে আসছে, মুখ দিয়ে গোঙানির আওয়াজ আসছে। ঠিক তখনই এক ঝটকায় সৌম্য উঠে দাঁড়িয়ে গেল। পারুল দেবী এবং জিদান ছিটকে গিয়ে অনেক দূরে আছড়ে পড়লো। গাছের সাথে মাথায় আঘাত পেয়ে পারুল দেবী অজ্ঞান হয়ে গেল। জিদান কোন রকম কোকড়াতে কোকড়াতে তাকিয়ে দেখলো সৌম্য সোজা হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে অদ্ভুত ভাবে, হাতের আঙুলগুলো গুনে গুনে কি যেন করছে। হঠাৎ সৌম্য ধাপ করে চোখ মেরে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি মেরেছি তোর বাবাকে, এখন তোকেও মারবো, দেখবি তোর বাবাকে কিভাবে মেরেছিলাম। জিদান আস্তে আস্তে উঠে দাঁড়ালো। সৌম্য হাওয়ায় ভেসে জিদানের দিকে তেড়ে আসতে লাগলো হাত বাড়িয়ে। সৌম্যর চোখগুলো সম্পূর্ণ সাদা রঙের, ঠোঁটগুলো কালো রং ধারণ করেছে, চেহারায় ফুটে উঠেছে অসংখ্য ফাটল। জিদান তখন নিজের জায়গায় দাঁড়িয়ে আছে এবং সৌম্যর আগমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌম্য ঠিক তখন জিদানের বাবার মতো জিদানের বুকেও নখের দিয়ে
আঁচ বসাতে থাকে তখনই সৌম্যর হাত থেমে গেল। গোয়ানির মতো শব্দ করে সৌম্য কটমট করে শক্তি খাটাতে লাগলো জিদানকে আঘাত করার জন্য, কিন্তু কিছুতেই জিদানের শরীর স্পর্শ করতে পারছে না, যেন পেছন থেকে কেউ সৌম্যকে টেনে ধরে রাখছে। জিদান একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি হলো? দেখ আমার বাবাকে কিভাবে মেরেছিলি, থেমে গেলি কেন? আমি তোর সামনে আছি, মার আমাকে। সৌম্য রেগে গোজগোজ করে পেছনে তাকালো, দেখা গেল অপ্সরা দাঁড়িয়ে আছে একটা কাচের বোতল হাতে নিয়ে। সৌম্য মেয়ালি কণ্ঠে ঝাঁঝালো গলায় বলল, আমার বাবা তোকে ছাড়বে না, এর জন্য কঠিন মূল্য চোকাতে হবে। অপ্সরা বলল, আমি সেটা জেনেই এসেছি এখানে। দৃশ্য চলে যায় একটু আগে। জিদান কবরস্থান থেকে বের হয়ে বাইক স্টার্ট করে সৌম্যর বাড়িতে উদ্দেশ্যে রওনা হলো। সৌম্যের হাতের ধাগাটা তখনও জিদানের হাতে চেপে ধরা। হঠাৎ জিদানের বাইকটা ঝটকা মেরে উঠলো। কোনোরকম কন্ট্রোল করে বাইক থামিয়ে ফেললো রাস্তার কিনারে। পেছন থেকে আওয়াজ এলো, কি হলো, বাইক থামালে কেন? জিদান পেছনে তাকিয়ে বলল, অপ্সরা তুমি? এভাবে কেউ বাইকের পেছনে এসে পড়ে নাকি? আরেকটি হলে তো অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। অপ্সরা মুখ ঝাঁকিয়ে বলল, আমি ভেবেছিলাম 2 দিন পর আমাকে দেখে ইমোশনাল হয়ে দৌড়ে এসে ঝটপট করবে, পেদে পেদে বলবে আই মিস ইউ। তোমার 2 দিনের অনুপস্থিতি আমার কাছে 2 যুগ মনে হয়েছে। আরেকটু হলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। জিদান হা করে তাকিয়ে অপ্সরাকে থামিয়ে দিয়ে বলল, আর কিছু? অপ্সরা এক লাফে বাইক থেকে নেমে বলল, আপাতত আর কিছুই না। আমি খুব দুঃখিত ছিলাম তোমার বাবার কথা শুনে, কিন্তু আমার যাওয়াটা বাধ্যতামূলক ছিল। জিদান জিদান বলল, আমি বুঝতে পেরেছি সেটা। এখানে তোমার কোনো দোষ নেই, তবে যে যেটা করেছে এখন আমি তার কাছে থেকে হিসাব নিতে যাচ্ছি। অপ্সরা বলল, এটা ছেলে হিসেবে তোমার দায়িত্ব, কিন্তু তুমি হিসেবে খুব কাঁচা। জিদান ভুরুকুসকে বলল, মানে কি বলতে চাও তুমি? অপ্সরা বলল, তোমার কি মনে হয় সৌম্য তোমার বাবাকে মারতে পারে? জিদান ধাক্কাটা অপ্সরাকে দেখিয়ে বলল, কিন্তু সে পেরেছে, আর এটাই তার প্রমাণ। অপ্সরা বলল, তোমার মাথায় কি গু নাকি জিদান? আচ্ছা সৌম্য কেন মারবে তোমার বাবাকে? তার মোটিভ কি, তার ফায়দা কি এখানে? জিদান একটু রেগে বলল, তুমি সৌম্যকে বাঁচানোর চেষ্টা করছো কেন, নাকি তুমিও জড়িত আমার বাবার হত্যার সাথে? অপ্সরা ঠাস করে জিদানের গালে একটা চড় বসিয়ে বলল, তুমি পাগল হয়ে গিয়েছো? জিদান গালে হাত দিয়ে বলল, তুমি আমাকে মারলে অপ্সরা? অপ্সরা একটু রেগে বলল, এটাকে যদি মারা বলে তাহলে সত্যি সত্যি মারলে কি বলবে? নিজের মাথাটা খাটাও, সৌম্য এখন অন্য একজনের নিয়ন্ত্রণে। সে সৌম্যকে ব্যবহার করে তোমার বাবাকে মেরেছে। সৌম্য নিজেও জানে না এই বিষয়ে সম্পর্কে। জিদান অবাক হয়ে বলল, কি বলছো এসব? সৌম্য কার নিয়ন্ত্রণে? অপ্সরা বলল, আমাদের সর্দারের মেয়ে ঝিরি, সেই তোমার বাবাকে মেরেছে। হয়তো পরের শিকার তুমি অথবা তোমার বোন। সে তার বাবার দ্বারা বদ্ধপরিকর তোমার পরিবারকে শেষ করার জন্য। জিদান আরো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কেন আমার পরিবারই কেন? অপ্সরা বলল, আমি ভেবেছিলাম তুমি জানো এই কারণটা। দুঃখজনক ভাবে আমিও জানি না এই কারণ। নিশ্চয়ই তোমার পরিবার ঝিরির পরিবারের সাথে যুক্ত কোনো দিক দিয়ে। জিদান কিছুক্ষণ চুপ থেকে ভাবতে লাগলো, অপ্সরা যা বলছে তা কি সত্যি কিনা। ঝিরি যদি বাবাকে মারতে চাইতো সরাসরি মেরে ফেলতে পারতো, তাহলে সম্মুখে কেন ব্যবহার করেছে? জিদানকে চুপ থাকতে দেখে অপ্সরা বলল, কিছু মনে করো না জিদান, আমার কেন জানি মনে হয় তোমার মা কোনো মানুষ ছিল না। জিদান এই কথা শুনে চোখ চড়া গাছ করে বলল, তুমি কি জানো, তুমি কি বলছো? অপ্সরা বলল, হ্যাঁ আমি জানি। তোমার মাকে যেদিন ছবিতে দেখেছিলাম সেদিনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু তুমি তখন ওরা শোনার জন্য প্রস্তুত ছিলে না। জিদান রাগে ধমকে দিয়ে বলল, ব্যাস, আর একটা ফালতু কথা বলবে না অপ্সরা। তুমি এখানে এসেছো আমাকে বিভ্রান্ত করার জন্য, সম্মুখে বাঁচানোর জন্য গল্প সাজাচ্ছ। তুমি এর সাথে জড়িত অপ্সরা, চলে যাও এখান থেকে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। অপ্সরা অনেক কষ্ট পেয়ে কিছু বলতে চেয়েও বলল না। জিদানের দিকে এক মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। জিদান কষ্টে আর রাগে ফেটে পড়লো। নিজের মাথায় চুল টেনে ধরে চিৎকার করে বাইকে লাথি মারতে লাগলো জিদে। ঠিক তখনই জিদানের ফোন বেজে উঠলো। জিদান নিজেকে কোনো রকম শান্ত পকেট থেকে ফোনটা বের করে দেখলো মিম কল দিয়েছে। বাইকে বসে কলটা রিসিভ করলো। হ্যাঁ বউ বল। ওপাশ থেকে মিমের কান্না জড়িত কণ্ঠ শোনা গেল। জিদান, ভাই তুই কোথায়? তাড়াতাড়ি বাসা আয় একটু, তোর কিছু দেখা উচিত। জিদান একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বউ, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? মিম এবার যা বললো তাতে জিদানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মিম বলল, ভাই আমাদের মা কোনো মানুষ ছিল না। জিদান কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছিস বউ তুই এগুলো? মিম বলল, তুই তাড়াতাড়ি বাসায় আয়। তাড়াতাড়ি কলটা কেটে দিয়ে উপরের দিকে তাকিয়ে বলল, তার মানে অপ্সরা সঠিক ছিল, আমি তাকে বাজে কথা বলে কষ্ট দিয়ে। অপ্সরা প্লিজ ফিরে আসো, তোমাকে আমার খুব দরকার, আমি খুব সরি। এই বলে কান্না করে দিয়ে বাইকের উপর হয়ে মাথা রেখে বসলো আর বারবার অপ্সরাকে ডাকছিল। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে দেখলো অপ্সরা পেছনে দাঁড়িয়ে আছে।
জিদান কান্না মাখা চেহারা এবার সত্যি সত্যি ইমোশনাল হয়ে অপ্সরাকে ঝাপটে ধরলো আর বলতে লাগলো, মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি, আমি আমার মায়ের ব্যাপারে এটা মেনে নিতে পারিনি। অপ্সরা বলল, হয়েছে, এবার ছাড়ো। শোনো, আমি শুধু তোমার জন্য নিজের বাবা মাকে বিপদের মুখে ফেলে সর্দারের আদেশ অমান্য করে এখানে এসেছি, আর তুমি কি আমাকে সন্দেহ করেছো? জানো, তোমার মতো এমন অনেক আছে যাদের সামান্য ভুল বোঝার জন্য কত সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। জিদান অপ্সরাকে ছেড়ে দিয়ে বলল, এমন ভুল আর হবে না, প্রমিস। অপ্সরা ধমক দিয়ে বলল, রাখো তোমাদের এই ফালতু প্রমিস। যদি প্রমিস ভাঙলে শব্দ হতো তাহলে তোমার পৃথিবীর মানুষের এই সেই শব্দ কান দিয়ে রক্ত বের হয়ে যেত। জিদান বলল, আচ্ছা সরি, বললাম তো। তবুও যদি বিশ্বাস না হলে তাহলে তালিফের দাদির কিরা। ওপর থেকে তালিফের দাদি বোরকা দাঁত দিয়ে পান চিবোতে চিবোতে বলল, আমার নিয়ে আর কত টানাটানি করবি তোরা? অপ্সরা, আচ্ছা ঠিক আছে, এখন কাজের কথা শোনো। সৌম্য সম্পূর্ণ অজানা সে কি করছে। হয়তো এত বড় আকাম করে ঘরে গিয়ে খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। ঝিরি তার মাঝে আছে সে জানে না, আর ঝিরি তাকে দিয়ে যা করার সেটা করাবে না। হুঁশ আসার পর এখন ঝিরিকে ওর শরীর থেকে বের করে আনতে হবে এবং বন্দি বানাতে হবে। এতে করে সর্দারের একটা দুর্বল পয়েন্ট পেয়ে যাব আমি। জিদান বলল, কিন্তু আমি এটা কিভাবে করব? আমি তো যাচ্ছিলাম সম্মুখে মারতে, ঝিরির সাথে আমি পারবো নাকি? শুধু জিন আমাকে বেগুন ভর্তা করে ফেলবে মাটিতে পিষে। অপ্সরা বলল, তোমরা মা কি তোমাকে এমন কিছু বলেছে যা তোমার বোঝার বাহিরে মনে হয়েছে কখনো? জিদান বলল, মা বলেছে অতীত হচ্ছে ভবিষ্যতের আয়না। মায়ের এই কথাটার মানে আমি বুঝতে পারিনি। অপ্সরা বলল, এটার মানে তোমার মা ভবিষ্যতের আগত বিপদের ব্যাপারে জানতো এবং তোমাকে কিছু না কিছু শিখিয়ে গিয়েছে। মনে করে দেখো। জিদান মস্তিষ্কে জোর দিল, কিন্তু তেমন কিছুই মনে পড়ছে না। অপ্সরা বলল, ভালোভাবে মনে করে দেখো, তোমার ভবিষ্যৎ কেমন হবে সেটা তোমার অতীত ঠিক করবে। জিদান মাথায় দুই হাত দিয়ে চুল টেনে ধরে এক জায়গায় বসে পড়লো আর ভাবতে লাগলো। অপ্সরা বলল, তোমার মা কোরআনের হাফেজা ছিল, নিশ্চয়ই কোরআন থেকে কিছু শিখিয়ে গিয়েছেন। এটা বলতেই জিদানের টনক নড়লো। চোখ বড় করে অপ্সরার দিকে তাকিয়ে বলল, মনে পড়েছে, মা আমাকে কিছু আয়াত শিক্ষা দিয়েছিল এবং বলেছিল এটা যেন কখনো না ভুলি, ভবিষ্যতে কাজে আসবে। অপ্সরা সুন্দর করে হেসে বলল, রোকাইয়ার আয়াত। চলো, এখন ঝিরিকে বন্দি করার মন্ত্র পেয়ে গিয়েছি। জিদান তাড়াহুড়ো করে বাইকে উঠলো। অপ্সরা পেছনে বসে জিদানের কাঁধে হাত রাখলো। জিদান বলল, তুমি সবসময় আমার সঙ্গ দিবে তো? অপ্সরা বলল, যারা ভালোবাসে তারা শেষ পর্যন্ত থেকে যায়, আর যারা শেষ পর্যন্ত থাকে না তারা কখনো ভালোবাসেনি। জিদান একটা প্রাপ্তির হাসি দিয়ে বাইক স্টার্ট করলো। অপ্সরা বলল, ঝিরিকে বাইরে আনতে হলে সৌম্যকে আঘাত করতে হবে। সৌম্যকে তুমি আঘাত করবে যতক্ষণ না ঝিরি বেরিয়ে আসে। জিদান বলল, কিন্তু সৌম্য তো নির্দোষ, তাকে আঘাত করা ঠিক হবে? অন্য কোনো উপায় নেই? অপ্সরা বলল, না, এটাই একটাই পথ, ঝিরিকে বের করে আনার। সে বেরিয়ে আসার সাথে সাথেই আমি তাকে ধরে রাখবো, আর তুমি রুকাইয়ার আয়াত পড়া শুরু করবে। ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ ঝিরি তোমাকে বোতল বন্দি না হয়ে যায়। দৃশ্য ফিরে গেল বর্তমানে। জিদান সময় নষ্ট না করে, এখন যা করবে তা তাড়াতাড়ি করো, আমি তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। সৌম্য আরো হুঙ্কার দিয়ে বলল, কি করবি তোরা? আমাকে কিছু হলে বাবা তোদের সবাইকে ধ্বংস করে দেবে, তোরা আমার কিছুই করতে পারবি না। জিদান একটু হেসে চোখ বন্ধ করে উচ্চ স্বরে কিছু রুকাইয়ার আয়াত পড়তে লাগলো, যা শুনে সৌম্য ছটফট করতে লাগলো আর হিংস্র জন্তুর মতো দাপড়াতে দাপড়াতে লাগলো। সৌম্যর ভেতর থেকে ঝিরি আর্তনাদ করেছে, এটা থামাতে বলছে, কিন্তু জিদান এক মনে আয়াত পড়ে যাচ্ছে। দেখা গেল অপ্সরা দুর্বল হয়ে যাচ্ছে। রুকাইয়ার আয়াতের প্রভাব অপ্সরার উপরও পড়ছে একটু একটু। অপ্সরা তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল বোতল হাতে। সৌম্য নিচে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করেছে। ঝিরি বলছে, দয়া করে এটা থামা, আমার বাবা তোদের কাউকে ছাড়বে না, সবাই মরবি তোরা। দেখা গেল অপ্সরার নাক আর কান দিয়ে নীল রঙের তরল বের হয়ে আসছে, পা কেঁপে পড়ে যেতে চাইছে, চোখগুলো ঝাপসা হয়ে আসছে, তবুও কোন রকম দাঁড়িয়ে রইল এবং বিড়বিড় করে বলল, জিদান একটু তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। জিদান আয়াত পড়ে যাচ্ছে, হঠাৎ সৌম্যের শরীর থেকে কাঁপুনি দিয়ে একটা কালো ধোঁয়া বের হয়ে আসতে লাগলো। সৌম্য জ্ঞান হারিয়ে পড়ে গেল। কালো ধোঁয়াটা ভয়ানক শব্দ করে একটা আকৃতি নিল। দেখা গেল এটা ঝিরি। জিদানের চোখগুলো বড় বড় হয়ে গেল। এমন ভয়ানক আকৃতি থেকে এক মুহূর্তের ভয় পেয়ে গেল জিদান। আয়াত ভুলে করে ফেললো। ঝিরি আহত সিংহের মতো গর্জন করে জিদানকে আঘাত করার জন্য উদ্যত হলো। পরক্ষণে আবার অপ্সরার ডাক শুনে জিদান হুঁশ ফিরল। জিদান আয়াত পড়া শুরু করলো আগের চেয়ে জোরে জোরে। ঝিরি চিৎকার করতে করতে অদৃশ্য এক টানে অপ্সরার হাতে থাকা বোতলের দিকে এগিয়ে যেতে লাগলো। অপ্সরা দাঁড়িয়ে থাকতে পারছে না, নাক কান দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে, বোতল ধরে থাকা হাতটা কাঁপছে। ঝিরি ধীরে ধীরে কালো ধোঁয়ার ন্যায় বোতলের ভেতরে ঢুকে গেল আর্তনাদ করতে করতে। অপ্সরা কাঁপা কাঁপা হাতে বোতলের ঢাকনা লাগিয়ে দিল এবং ধীরে ধীরে লুটিয়ে পড়ে গেল মাটিতে। এই দৃশ্যে দেখা যায় জিদান অপ্সরা বলে চিৎকার করে দৌড়ে আসতে লাগলো। অপ্সরা নিভু নিভু চোখে জিদানকে দৌড়ে আসতে দেখে হালকা হাসি দিয়ে বলল,
নিজের খেয়াল রেখো প্রিয় মানুষ। বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল আমাদের গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।